বাংলাদেশ, শ্রীলঙ্কা ও তিউনিসিয়া। এর মধ্যে তিউনিসিয়ার শাসক পালিয়ে যায় 2011 সালে। জেসমিন বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশটি ত্যাগ করেন জাইন আল আবেদিন বেন আলী। ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে শ্রীলঙ্কা থেকে পালিয়েছেন রাজাপাকসে। সর্বশেষ গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন 1.5 দশক ধরে বাংলাদেশ শাসন করা শেখ হাসিনা। এই 3টি অভ্যুত্থানের মধ্যেই মিল হলো, পতিত এই 3 সরকারই ছিল ফ্যাসিস্ট চরিত্রের। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, বরং তরুণদের দোহের মধ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এলে এসব স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যান। তিউনিসিয়ার অভ্যুত্থানের সময় পেরিয়েছে 1 যুগেরও বেশি। এখনও অভ্যুত্থান পরবর্তী সময়ের অস্থিরতা থেকে বের হতে পারেনি দেশটি। আবার শ্রীলঙ্কায় 2022 সালে ঘটা অভ্যুত্থানের 2 বছরের মধ্যেই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত 8 আগস্ট। এরপর প্রায় 5 মাস হতে চললেও এখনও জনজীবনে স্বস্তি আনার মতো কোনো পরিবর্তন আসেনি, উন্নত হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও। পুলিশের তথ্য অনুযায়ী 5 আগস্টের পর 4 মাসে সারা দেশে 1361টি খুন, 255টি অপহরণের ঘটনা ঘটেছে। অস্থিরতা চলছে দেশের রাজনীতি অঙ্গনেও। বড় 2টি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী পরস্পরের প্রতি চাঁদাবাজি ও ব্যাংক দখলের অভিযোগ তুলছে। সম্প্রতি সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও বড় প্রশ্নের মুখে ফেলেছে। ব্যাংক খাতে অনাস্থা এখনও কাটেনি। বিদেশিরাও বড় কোনো বিনিয়োগ নিয়ে এখনও আসেনি। সরকার পরিবর্তনের পর দেশে গ্যাস খাতে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও বিদেশি কোনো কোম্পানি দরপত্র জমা দেয়নি। 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে গত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 91%। এ সময়ে বাংলাদেশের অনুকূলে বিদেশি ঋণের অর্থ যে পরিমাণে ছাড় হয়েছে, ঋণ ও ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে তার চেয়ে অনেক বেশি। দেশের সরকারি খাতে কর্মসংস্থান সংকুচিত হয়েছে। অর্থনীতির চাকা এখনও ধীর গতিতে চলছে।